২৯ বছর পর ফিরল রাশিয়ার পারমাণবিক দৈত্য। অ্যাডমিরাল নাকিমভ কি বদলে দেবে আর্কটিকের শক্তির ভারসাম্য? ভাবুন তো, এমন একটি যুদ্ধ জাহাজ যার জ্বালানি প্রায় ফুরোয় না। মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও এটি বিশাল সমুদ্র পাড়ি দিয়ে শত্রুর গতিবিধির ওপর নজরদারি চালাতে পারে। ঘণ্টার পর ঘণ্টা ৩০ নটেরও বেশি গতিতে ছুটে চলার পাশাপাশি শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করে মুহূর্তেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতাও এর আছে। আর এর ভয়ঙ্কর সামরিক প্ল্যাটফর্মটিকেই দীর্ঘ ২৯ বছরের আধুনিকায়ন শেষে আবারও সক্রিয় করেছে রাশিয়া। তাও এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ এখনও চলছে এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রশ্ন হলো, এটি কি শুধু একটি যুদ্ধজাহাজের প্রত্যাবর্তন, নাকি ন্যাটোর জন্য শুরু হলো এক নতুন দুঃস্বপ্ন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাশিয়ার অ্যাডমিরাল নাকিমভ কেন এত গুরুত্বপূর্ণ, এর পারমাণবিক রিয়্যাক্টর কি সুবিধা দেয়, কেন মার্কিন নৌবাহিনী এখনও একই ধরনের সক্ষমতা অর্জন করতে পারেনি, এবং একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের রাশিয়ার সর্বশেষ সামরিক অগ্রগতিও তুলে ধরব। রাশিয়ার কিরভ শ্রেণীর ব্যাটল ক্রুজার অ্যাডমিরাল নাকিমভ বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজগুলোর একটি। এটি কোনো সাধারণ ডেস্ট্রয়ার বা ক্রুজার নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম যা একাই একটি শক্তিশালী নৌবহরের সমান প্রতিরোধ গড়ে তুলতে পারে। বহু বছর ধরে সংস্কার ও আধুনিকায়নের পর এটি আবার উত্তর নৌবহরের মূল ঘাঁটি সেভেরোমোরস্কে ফিরে এসেছে। এই প্রত্যাবর্তনকে রাশিয়া শুধু একটি নৌযানের পুনরায় কমিশনিং হিসেবে দেখছে না, বরং উত্তর মেরু এবং উত্তর আটলান্টিকে নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার অংশ হিসেবে উপস্থাপন করছে। এই যুদ্ধজাহাজের সবচেয়ে বড় শক্তি হল এর দুটি পারমাণবিক রিয়্যাক্টর। সাধারণ যুদ্ধজাহাজকে নিয়মিত জ্বালানি নিতে হয়, ফলে দীর্ঘ অভিযানে তাদের সাপ্লাই জাহাজের ওপর নির্ভর করতে হয়। কিন্তু অ্যাডমিরাল নাকিমভের ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা প্রায় নেই। পারমাণবিক শক্তিচালিত হওয়ায় এটি জ্বালানির জন্য বারবার বন্দরে ফিরতে বাধ্য হয় না। বাস্তবে এর অপারেশনাল রেঞ্জ নির্ভর করে ক্রুদের শারীরিক সক্ষমতা, খাদ্য মজুত এবং খুচরা যন্ত্রাংশের ওপর, জ্বালানির ওপর নয়। এই সুবিধা যুদ্ধক্ষেত্রে বিশাল পার্থক্য তৈরি করে। উত্তর মেরুর বরফাচ্ছন্ন অঞ্চলে কিংবা উত্তর আটলান্টিকের বিশাল জলরাশিতে, যেখানে রসদ সরবরাহ অত্যন্ত কঠিন, সেখানে একটি পারমাণবিক যুদ্ধজাহাজ মাসের পর মাস অভিযান চালিয়ে যেতে পারে। সামরিক ভাষায় এটিকে বলা হয় অপারেশনাল প্রেজিস্ট্যান্স, অর্থাৎ দীর্ঘ সময় ধরে টানা উপস্থিতি বজায় রাখার সক্ষমতা। শুধু তাই নয়, এই দুই পারমাণবিক রিয়্যাক্টর জাহাজটিকে দীর্ঘ সময় ধরে ৩০ নটেরও বেশি গতিতে চলার সক্ষমতা দেয়। সাধারণ ডিজেল বা গ্যাস টারবাইন চালিত যুদ্ধজাহাজ এত দীর্ঘ সময় সর্বোচ্চ গতি ধরে রাখতে পারে না, কারণ তাতে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হয়। কিন্তু নাকিমভ দ্রুত গতিতে আর্কটিক অঞ্চল থেকে উত্তর আর্কটিকে পৌঁছে ন্যাটোর যুদ্ধজাহাজ কিংবা বিমানবাহী রণতরীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। বিশেষ করে জিআইইউকে গ্যাপ, অর্থাৎ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মধ্যবর্তী সামুদ্রিক করিডোর দীর্ঘদিন ধরেই ন্যাটো ও রাশিয়ার কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র। রাশিয়ার উত্তর নৌবহর যদি দ্রুত এই অঞ্চলে পৌঁছাতে পারে, তাহলে ন্যাটোর নৌ চলাচলের ওপর চাপ তৈরি করা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিদ্যুৎ উৎপাদন। আধুনিক যুদ্ধজাহাজে শুধু ইঞ্জিনই নয়, বিশাল আকারের রাডার, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার ব্যবস্থা, স্যাটেলাইট যোগাযোগ, কমান্ড সিস্টেম এবং ভবিষ্যতের লেজার অস্ত্রের মতো প্রযুক্তির জন্য বিপুল বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হয়। পারমাণবিক রিয়্যাক্টর এই বিদ্যুতের চাহিদা সহজেই পূরণ করতে পারে, ফলে ভবিষ্যতে নতুন প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রেও নাকিমভের সম্ভাবনা অনেক বেশি। এখানে আসে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ। বর্তমানে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীগুলো পারমাণবিক শক্তিচালিত হলেও অধিকাংশ ডেস্ট্রয়ার এবং ক্রুজার গ্যাস টারবাইন চালিত। যুক্তরাষ্ট্র ভবিষ্যতের বিবিজিএক্স নামের একটি বড় যুদ্ধজাহাজ প্রকল্প নিয়ে কাজ করছে, যেখানে আরও বেশি শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন ও ভবিষ্যতের অস্ত্র ব্যবস্থার জন্য নতুন নকশা বিবেচনা করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সেই প্ল্যাটফর্ম পুরোপুরি কার্যকর হতে আরও ১ দশকের বেশি সময় লাগতে পারে। অ্যাডমিরাল নাকিমভকে যে ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে, সে সেভেরোমোরস্ক রাশিয়ার উত্তর নৌবহরের প্রধান সদর দপ্তর। এটি কোলা উপসাগরে অবস্থিত এবং উত্তর আটলান্টিকের উষ্ণ স্রোতের কারণে বছর জুড়ে বরফমুক্ত থাকে। ফলে শীতকালেও বড় যুদ্ধজাহাজ সহজেই সমুদ্রে মোতায়েন হতে পারে। এই ঘাঁটি শুধু একটি নৌঘাঁটি নয়, এটি রাশিয়ার পারমাণবিক সাবমেরিন বাহিনীর অন্যতম নিরাপদ কেন্দ্র।
এখান থেকেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলো টহলে যায়। রাশিয়ার সামরিক কৌশলে এই অঞ্চলকে বলা হয় বেস্টিয়ন। এর মূল উদ্দেশ্য হল নিজের পারমাণবিক সাবমেরিনগুলোকে এমন নিরাপদ পরিবেশে রাখা যাতে প্রয়োজনে দ্বিতীয় দফায় পাল্টা পারমাণবিক হামলা চালানোর সক্ষমতা অক্ষুণ্ণ থাকে। অনেক পশ্চিমা বিশ্লেষক মনে করেন রাশিয়ার এই বেস্টিয়ন স্ট্র্যাটেজি মূলত প্রতিরক্ষামূলক, অর্থাৎ এটি বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং নিজের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করার জন্য গড়ে তোলা হয়েছে। যদিও বাস্তবে এই একই সক্ষমতা উত্তর আটলান্টিকে ন্যাটোর জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রেও রাশিয়া নতুন অগ্রগতির দাবি করছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের বাহিনী দোনেস্ক অঞ্চলের মালিনোভকা এবং জাপোরিজিয়া অঞ্চলের রভনো এবং লেসনোয়ে নামের বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। পাশাপাশি কনস্তান্তিনোভকা এলাকায় দক্ষিণ পশ্চিম অংশে আরও বহু ভবন দখলের কথাও বলা হয়েছে। ক্রসনি লিমান ফ্রন্টে রাশিয়ার 25তম আর্মির আক্রমণকারী ইউনিটগুলো ইউক্রেনীয় প্রতিরক্ষা অবস্থানে চাপ বাড়িয়েছে বলে দাবি করা হয়েছে। রুশ বাহিনীর তথ্য মতে সেখানে একাধিক শক্ত ঘাঁটি দখল এবং বহু ভবনের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ড্রোন যুদ্ধ দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাশিয়া জানিয়েছে গেরান্টো সিকার এবং গেরানফোর্স সিকার ড্রোন ব্যবহার করে জাপোরিজিয়া অঞ্চলের 154 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারে হামলা চালানো হয়েছে। এর ফলে ইউক্রেনীয় সামরিক শিল্প সম্পর্কিত কিছু স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে দাবি করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ফ্রন্টে এফপিভি ড্রোন, কামিকাজে ড্রোন এবং ড্রোন ইন্টারসেপ্টর ব্যবহার করে সাঁজোয়া যান, পিকআপ ট্রাক, রোবোটিক স্থলযান এবং ভারী মাল্টিরোটর ড্রোন ধ্বংসের দাবিও করেছে রাশিয়া। বর্তমান যুদ্ধে ড্রোন শুধু নজরদারির জন্য নয়, বরং সরাসরি আক্রমণ, আর্টিলারি নির্দেশনা এবং আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবেও ব্যবহৃত হচ্ছে। রুশ মহাকাশ বাহিনীও বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনীয় অবস্থান, অস্থায়ী ঘাঁটি এবং প্রতিরক্ষা লাইন লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। যুদ্ধের বর্তমান ধাপ স্পষ্ট করে দিচ্ছে যে স্থল, আকাশ, সমুদ্র, সাইবার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সব ক্ষেত্র একসঙ্গে মিলেই এখন আধুনিক যুদ্ধ পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে একদিকে রাশিয়া উত্তর মেরু অঞ্চলে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক যুদ্ধজাহাজকে পুনরায় মোতায়েন করে দীর্ঘমেয়াদী কৌশলগত বার্তা দিচ্ছে। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রেও ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সমন্বিত স্থল অভিযানের মাধ্যমে চাপ ধরে রাখার চেষ্টা করছে। প্রিয় দর্শক, ন্যাটো কিভাবে এই নতুন বাস্তবতার মোকাবেলা করবে এবং রাশিয়ার উত্তর নৌবহরের এই শক্তি বৃদ্ধি আন্তর্জাতিক নিরাপত্তা ভারসাম্যে কতটা প্রভাব ফেলে, আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।